শুধু কি দক্ষিণ চব্বিশ পরগনা না, অকাল বৃষ্টিতে যে আশঙ্কার ছবি আমরা দেখছি তা হাওড়াতেও রয়েছে। জগৎবল্লভপুরের কৃষকরা তারাও কিন্তু এই মুহূর্তে চিন্তায়। পাকা ধান মাঠেই নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। 7 বিঘে জমি চাষ করেছিলাম, 3 বিঘে জমি ধান কেটেছি। শুক্রবার দিনকে প্রচন্ড ভালো ওয়েদার ছিল, রোদ দেখে করেছিলাম। হঠাৎ মেঘলার ওয়েদারে খবরে শুনে কাল আজকে লোক ধান তোলার কথা ছিল, সে ধান তুলতে পারলাম না। ধান জলে পুরো টোটাল ভিজে গেছে। ধার দেনা করে প্রচুর ধার দেনা করে ফেলেছি, অনেকটা টাকা। আমি দেনাটা শুধবো কি করে, আমি টেনশনে পড়ে গেছি। মানে পুরোটাই লস। হ্যাঁ, পুরোটাই লস আছে। দেখুন, এই যে হঠাৎ বৃষ্টি, এ তো অসময়ের বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে চাষে প্রভূত ক্ষতি। আলুর ফলন নিয়ে যদি আমরা শুরুতে কথা বলি, তাহলে সেই আলুর ফলনে বৃষ্টির মার। অকাল বৃষ্টিতে আলু চাষে ক্ষতির আশঙ্কা। বৃষ্টির জেরে চিন্তায় হুগলির আলু চাষিরা। বৃষ্টিতে পিছোতে পারে আলুর বীজ পোঁতা, বৃষ্টিতে মার খেতে পারে আলুর ফলন। আলু তো পচে যাবে, সবই তো পচে যাবে, বসানো হয়েছে সবই পচে যাবে। আর বীজ কোথায় পাওয়া যাবে? আরো যদি ভারী বৃষ্টি হয় আর কি হবে? কিছুই করা যাবে না। এরপর যদি অতি ভারী বা ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। অতি বৃষ্টি হলে বীজ আলুগুলো পচে যাবে, পচে গেলে চাষিকে আবার মাটি শুকিয়ে পরবর্তীকালে ফের বীজ কিনে আবার চাষ করতে হবে। এখন তো বসানো লেট হয়ে যাচ্ছে, ফলন কমে যাবে। এবার শীতের উপর নির্ভর করবে। যেই সময়টা শীত আসছে শীত জাঁকিয়ে পড়ার অপেক্ষা, সেই সময়টা যদি বৃষ্টি হয় তাহলে ঠিক এরকম অবস্থাই হবে যে ছবি আপনাদেরকে হুগলির দেখালাম। বৃষ্টিতে আশঙ্কায় কৃষকরা ঝাড়গ্রামেও। অকাল বৃষ্টিতে আলু চাষের ক্ষতির আশঙ্কা, ফসল নষ্টের আশঙ্কা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। চন্দ্রকোনার কৃষকদের মাথায় হাত, পাকা ধান নষ্ট হতে পারে বলেও চিন্তায় রয়েছেন তারা। ভোর থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, তো এরকম বৃষ্টি যদি চলতে থাকে, মানে যেসব জমিগুলো আলু লাগাতে বাকি রয়েছে সেগুলো আর আলু লাগানো যাবে না, আর যেগুলো লাগানো হয়েছে সে আলুগুলো সব নষ্ট হয়ে যাবে। ধানও সম্পূর্ণ ওঠেনি। এই অবস্থায় যদি আবার বৃষ্টি হয়ে যায়, কি হবে? আলু কাটা আছে, আলুগুলো নষ্ট হতে বসেছে। গরম ক্ষতি, মানে এই ক্ষতির কোনো হিসাব করা যাবে না যে কি ক্ষতি হচ্ছে। আলুর পর নজর রাখবো ধানে, যেন পাকা ধানে মই বৃষ্টি। অকাল বর্ষণে মাথায় হাত ঝাড়গ্রামের কৃষকদের। অসময়ের বৃষ্টিতে ক্ষতি পাকা ধানের। বৃষ্টি হয়, ফসলের ধানের তো ক্ষতি হচ্ছে, চাষি ধান কাটছে, ধানের ক্ষতি হবে। এই মুহূর্তে বৃষ্টি হলে সবজির ক্ষতি হবে, আলুর ক্ষতি হবে। যদি ক্ষতি হয়, আমাদের প্রশাসন ঠিকই আছে, সবাই প্রস্তুত আছে মোকাবিলা করার জন্য। যদি জল দাঁড়িয়ে যায়, ক্ষতি হয়, তাহলে দিদি আমাদের কাছে আছে, আমাদের দপ্তরও কাছে আছে, আমরা চাষিদের সাহায্যের হাত বাড়িয়ে দিব। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলছে, রাজ্যে বৃষ্টির সতর্কতা। আজ থেকে উপকূলের 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর ছবি দেখাচ্ছি এটাও যে কিভাবে চাষে প্রভাব পড়ছে এই অকাল বৃষ্টি। ধান কাটার কাজ শুরুর সময় এটা, কিন্তু বৃষ্টিতে চিন্তা বাড়ছে কৃষকদের। চাষের ক্ষতি ঠেকাতে তাই তড়িঘড়ি চলছে মাঠের ধান কেটে গোলায় তোলার কাজ। মহা সমস্যা, ধান জলে পড়ে আছে। আবার এই বৃষ্টির সমস্যায় চাষিরা কত দুর্ভোগে ভুগবে সেই বলার নয়। অর্ধেকই ধান ওঠেনি, আজকের আবার মেঘলা। বৃষ্টি হলে মাঠের ধান মাঠে থেকে যাবে, বউ বাচ্চা নিয়ে এসে ধান তুলতে হচ্ছে আমাদের। অনেক কষ্ট করে ধানকে চাষ করেছি। আমাদের সারা বছরের খাওয়া দাওয়া কি ওই ধান আর চাল। যদি মাঠের ধান না পাই বাড়ি নিয়ে যেতে, তা আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের না খেয়ে মরতে। জেলা থেকে সরাসরি শুরু করেছিলাম আপনাদেরকে ওয়েদারের খবর দিয়ে, এই যে বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখিয়েছিলাম বৃষ্টির জেরে কিভাবে চাষের ক্ষতি। এবার আপনাদের দেখাই, আপনারা এক্সপেক্ট করে রয়েছেন তো নভেম্বরের শেষ হয়ে গেল, ডিসেম্বরের শুরুতে শীত কি আসবে? কিন্তু না, ডিসেম্বরের শুরুতেও শীত নয়। ডিসেম্বরের শুরুতে শীত নেই, মেঘ কাটলে আস্তে আস্তে পারদ নামবে। পূর্বাভাস হাওয়া অফিসের, ঘূর্ণিঝড়ের প্রভাবে চলেছে তাপমাত্রা। 5ই ডিসেম্বরের পর শীতের পূর্বাভাস। 2nd, 3rd, 4th, 5th, 6th ডিসেম্বর এই দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। মিনিমাম টেম্পারেচারের 2 বেঙ্গলেই আপনার আগামী 5 দিনে লার্জ চেঞ্জের কোনো সম্ভাবনা নেই। লার্জ চেঞ্জ মানে হচ্ছে 2 ডিগ্রি বা তার বেশি। যে আগামী 5 দিনে কোনো জায়গাতে টেম্পারেচার 1 ডিগ্রি কিন্তু কমতে পারে। এটা কাটাবার পরে শীতের পরিমাণটা বাড়বে, অবশ্যই বাড়বে। নেক্সট শুক্রবার বা তারপর থেকে এটা হবে।
তখন আপনার টেম্পারেচারটা আপনার একটুখানি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। বিরতির আগে আপনাদের কি বলেছিলাম, কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। আসুন তার পরিচয়পত্রের দিকে একবার নজর রাখা যাক। যা দেখছেন তা পুরোটাই জাল। কি নাম? রবি শর্মা। রাজস্থান জয়পুরের বাসিন্দা রবি শর্মা। পুলিশের দাবি ধৃত সেলিম মোহাম্মদ বিএনপি সদস্য সেলিম মোহাম্মদ ওরফে রবি শর্মা বছর 2 আগে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন এই ব্যক্তি। রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন, যে ছবি আপনাদেরকে দেখালাম। 3 মাস ধরে কলকাতাতে ছিলেন। শনিবার সকালে তাকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি। পুলিশের দাবি 3 মাস ধরে কলকাতায় থাকছিলেন তিনি। শনিবার সকালে তাকে মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত থেকে? কোথায় ছিলেন এসে প্রথমে? ধৃত সেলিম বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। পুলিশের দাবি তিনি বিএনপির সদস্য ছিলেন। 2023 জানুয়ারিতে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। মাস 3 আগে কলকাতায় আসেন। মার্কুই স্ট্রিটের হোটেলের দালালির কারবার শুরু করেন। পুলিশের দাবি মার্কুই স্ট্রিটে থাকছিলেন ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। 3 মাসে বিভিন্ন হোটেল, গেস্ট হাউস বদলেছেন। নিজেকে রবি শর্মা বলে পরিচয় দেন। সেই নামেই হোটেল বুক করেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েছে, আমরা তো এসব জানি না যে বাংলাদেশে কি এসব তো আমরা জানি না। আমাদের পাসপোর্ট দিয়েছে, আমরা রেখেছি। 19 তারিখে এসে 23 তারিখে চেক আউট করে দিয়েছে। পাসপোর্টে কি নাম লেখা ছিল? পাসপোর্টে রবি শর্মা। আপনাদের সন্দেহ হয়েছিল কখনো? পাসপোর্ট দেখেছি, আমি তো সবকে ভেরিফিকেশন করে, আমরা তো বিফর্মও করেছি, সরকার খাতা তৈরি করেছি। ধৃত সেলিম মোহাম্মদের থেকে রবি শর্মা নামের পাসপোর্ট উদ্ধার হয়েছে। পুলিশের দাবি ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। দিল্লি থেকে পাসপোর্ট ইস্যু করা হয়, সেখানে আবার রাজস্থানের জয়পুরের ঠিকানা দেওয়া। তদন্তকারীদের দাবি নদিয়ায় থাকার সময় ভারতীয় পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। তারপর কলকাতায় আসেন, মার্কুই স্ট্রিট থাকতে শুরু করেন। স্থানীয়দের দাবি কথাবার্তায় কখনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। দেখেছি বিল্ডিং এ থাকতো তো দেখতেই হবে তো, আমার তো এই বিল্ডিং এ বাড়ি, ইলিগাল ডকুমেন্টস ছিল ওর কাছে। মানে আপনাদের ওকে দেখে একটা সন্দেহ হওয়ার মতো কিছু ছিল? না না না, সেটা ভাবতে পারি না আমরা। নদিয়া সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, তারপর নাম ভাড়িয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি হয়ে গেল। কিভাবে এসব করলেন ধৃত অনুপ্রবেশকারী? তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ। নিউজ 18 বাংলা। আমরা ট্যাবের টাকা গায়েব নিয়ে লাগাতার খবর করেছি, আর ট্যাবের পর এবার স্কলারশিপের টাকা গায়েব। করণদিঘিতে পড়ুয়াদের স্কলারশিপের টাকা গায়েব আর কাঠগড়ায় পঞ্চায়েত অফিসার। অভিযুক্ত পঞ্চায়েত আধিকারিকের কি নাম? তাজিমুল হক। স্কলারশিপের টাকা গায়েবে ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে, আর সিআইডি নোটিশে ছাঁটাই অভিযুক্ত পঞ্চায়েত অফিসার। কথা বলবো, চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, এই যে পঞ্চায়েত অফিসার, তার কি কানেকশন গোটা এই ঘটনার সঙ্গে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 2021 সালে করণদিঘি ব্লকের যে স্কলারশিপ যে টাকা তোলাবাজি হয়েছে, যে জালিয়াতির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু করণদিঘি থানা পুলিশ আগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনায় গ্রেপ্তার করার পরে সেই তদন্ত ভার চলে যায় সিআইডির হাতে, এবং সিআইডি তদন্ত করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে তাজিমুল হক, যার বাড়ি হচ্ছে করণদিঘি ব্লকের কেশবপুর গ্রামে, এবং সেই তাজিমুল হক চোপড়া ব্লকের দাসপুরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার দায়িত্বে রয়েছেন, এবং তিনি কিন্তু সেখানে চাকরি করতেন পঞ্চায়েতে। এরপরে ওই অভিযুক্ত যে রয়েছে তাজিমুল হক, তার নাম কিন্তু সরাসরি ওই জালিয়াতির ঘটনায় জড়িত রয়েছে। এই নিয়ে কিন্তু সিআইডি ওই বাড়িতে, তাজিমুলের বাড়িতে একাধিকবার হানা দিলেও কিন্তু তাজিমুলকে কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে তাজিমুলের খোঁজ পাওয়াতে কিন্তু ইসলামপুর মহকুমা প্রশাসন, এমনকি চোপড়ার যে ব্লক প্রশাসন রয়েছে, তাকে চিঠি পাঠানো হয়, এবং সেই চিঠির মারফতে কিন্তু গত 22 তারিখে দেখা গেছে যে 22 নভেম্বর মাসে আর 22 তারিখে সেই গ্রাম পঞ্চায়েতে সেই চিঠি দেওয়া হয় সিআইডির তরফ থেকে, এবং তারপরেই মানে সঙ্গে সঙ্গে আর কি ওই তাজিমুল হক যে রয়েছেন তার কিন্তু যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কিন্তু সরাসরি সরিয়ে দেওয়া হয়, এবং সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে জানা গেছে যে পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানা গেছে যে তাজিমুল প্রায় 3 মাস ধরে কিন্তু পঞ্চায়েতে ঠিক মতন আসতেন না, এবং এই নিয়ে কিন্তু একটা এলাকায় পঞ্চায়েত অফিসারকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি উঠে আসে সিআইডি তদন্তে নজর থাক।
যখন আমার এখানে ও চার্জ পায়, প্রথম চার্জ এখানে পাইছিল, ভিডিও ভালো বাস্তবে, কাজের দিক থেকে খুব ভালো। আগেও কি করছে, অনলাইনে চুরি করছে না কি করছে, ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। তাহলে তিনি মাইনরিটিতে তছরূপ করেছেন নাকি? শোনা যাচ্ছে মাইনরিটিতে করছে। কত টাকা হবে? আমি তো বলতে পারবো না, পেপারে যা লেগছে কোটি কোটি টাকার কথা লেগছে। এই পঞ্চায়েতে উনি কতদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট? 3 বছর মোটামুটি। 3 বছর ধরে কাজ করছিলেন।